সো একবারে ধারাবাহিকভাবে আমি বিজনেস ম্যাথমেটিক্সের সেট বা থিওরি অফ সেট নিয়ে কথা বলছিলাম। তো শুরুতে আমরা ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। লেকচার শিটটা একটু দেখো, যারা লেকচার শিটটা দেখোনি এখনো। আমরা এই শিটে যে প্রশ্নগুলো পড়েছে তার বেসিক নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। তো যারা মিস করবে ক্লাস, মিস মানে কিন্তু মিস নট ফর এভার, বিকজ এভরি টাইটেল ইজ রেকর্ডেড। আশা করি হোয়াটসঅ্যাপ থেকে অবশ্যই বেসিকটা দেখে নিয়েছে। আমি ধারণা দিয়েছিলাম সেট কাকে বলে। ইমন বলতে পারবে সেট কাকে বলে? সেট কাকে বলে, শক্তি সেট নিয়ে ধারণা দিয়েছি, সংযোগ সেট এবং সর্বোপরি সেট সেট এবং ফাঁকা সেট, পাঁচটা সেট নিয়ে কথা বলেছি যে সেটগুলো থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন হয়। দেখো সেট সেট বা বিচ্ছিন্ন সেট কাকে বলে। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো, বা ফাঁকা সেট বা বিচ্ছিন্ন সেট বলছি আমরা যদি দুটি সেটের মধ্যে সাধারণ উপাদান না থাকে, কোনো কমন উপাদান না থাকে, তাহলে তাকে ফাঁকা সেট বা বিচ্ছিন্ন সেট বলে। আমি আজকে এক্স্যাক্টলি পার্ট এ এর যে প্রশ্নগুলো আছে, গতদিন আমি বেসিকটা প্রথম 2 পেজ যেটা লেখা আছে এটা সবার সাথে ডিসকাশন করেছি। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সেটি নিয়ে কথা বলবো। আজকে পার্ট এ এবং পার্ট বি যতদূর যাওয়া যায় আমরা সেই পর্যন্ত মুভ করবো, ঠিক আছে, এবং অঙ্ক করা শুরু করবো। তো শুরুতেই দেখো পার্ট এতে ব্রিফ কোশ্চেনে পড়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বিচ্ছিন্ন সেট কাকে বলে। এর আরেকটি নাম হলো ফাঁকা সেট বলতে পারি আমরা। অবশ্য ফাঁকা সেট বলা যাচ্ছে না, কারণ আছে, ফাঁকা সেট হলো যে সেটের কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। আর বিচ্ছিন্ন সেট হলো যদি দুটি সেটের মধ্যে কোনো কমন উপাদান বা সাধারণ উপাদান না থাকে তাকে বিচ্ছিন্ন সেট বলে। উদাহরণস্বরূপ, দুটি সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না। হ্যাঁ, যেমন এ সেটের উপাদানগুলো হলো 1 2 3, বি সেটের উপাদানগুলো হলো 4 5 6। যে ক্ষেত্রে দুটি সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকে না, এটার সাথে এটার কোনো মিল নেই, তাদেরকে বিচ্ছিন্ন সেট বলা হয়। অথবা একটা আছে বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, এটিও বিচ্ছিন্ন সেট হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছি, দুটি সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না। এবার আসলে সেটের অনেক অঙ্ক আছে যা আমরা বিশাল বড় করে ক্যালকুলেশন না করে সরাসরি ভেন ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করে দেখাতে পারি। তো পরীক্ষায় তোমাদের যে প্রশ্নটা পড়েছে সেটা ভেন ডায়াগ্রাম কাকে বলে এবং ভেন চিত্র কি আবিষ্কার করেন। আমরা জানি দুটো প্রশ্ন এর আগে পড়েছে। কোশ্চেন নাম্বার 6 দেখো, ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম কাকে বলে। আবার একটি প্রশ্ন পড়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 18 ফাইন্যান্স 17, যে ভেন চিত্র কি আবিষ্কার করেন। তো নিঃসন্দেহে আমরা জানি ভেন চিত্র, ভেন শব্দটা এসছে মূলত ভেন চিত্র যিনি আবিষ্কার করেন তার নাম থেকে। তো ভেন চিত্র কাকে বলে দেখো, যে চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়ার উপস্থাপন বা সম্পর্ক দেখানো হয়, সেট প্রক্রিয়ার সম্পর্ক দেখানো হয় তাকে ভেন চিত্র বলে। উদাহরণস্বরূপ, যে চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়ার উপস্থাপন বা সম্পর্ক দেখানো হয়। মিউট করে নাও রয় নন্দিনী, মোবাইলে একটু অপশন আছে দেখো, মিউট একটু অপশন আছে দেখো, মোবাইলে মিউটের উপরে টাচ করো, মোবাইলে টাচ করো, দেখো মিউট লেখা আছে। ওকে, ধন্যবাদ, আশা করি বুঝতে পারছি। যে চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়ার উপস্থাপন বা সম্পর্ক দেখানো হয়, একটার সাথে আরেকটা সম্পর্ক দেখানো হয়, উদাহরণস্বরূপ এটিকে ভেন চিত্র বলছে। দেখো সাপোজ একটি স্কুলে টোটাল 30 জন ছাত্র আছে যারা খেলাধুলো করে। এর মধ্যে সকালবেলা ক্রিকেট খেলার মাঠে যে আমি দেখলাম 20 জন ছাত্র ক্রিকেট খেলছে। আবার বিকালবেলা ফুটবল খেলার মাঠে যে আমি দেখলাম 25 জন ছাত্র ফুটবল খেলছে। তো তোমার মধ্যে আকাশ সর্দার, তোমার মাথার মধ্যে একটি প্রশ্ন আসতে পারে, যে ছাত্র খেলাধুলো করে 30 জন, অথচ সকালবেলা ক্রিকেট খেলার মাঠে 20 জন, বিকালে ফুটবল খেলার মাঠে 25 জন, তাহলে কেমন হলো? মাথা গুনে তো 45 হয়ে যাচ্ছে। আসলে মাথা গুনে ঠিকই 45ই হয়েছে। তো আসলে হওয়ার কথা 30 জন, কিন্তু খেলাধুলো যারা করে মাথা গুনে পেলাম 45 জন। এই যে 15 জন বেশি, আসলে 15 জন সকালে খেলেছে, আবার তারা বিকালেও খেলেছে। অর্থাৎ এই যে কমন ঘর, একটি ঘরের সাথে আরেকটি ঘরের যে সম্পর্ক, যে চিত্রের মাধ্যমে সেটের একটার সাথে আরেকটা যে সম্পর্ক উপস্থাপন দেখানো হয়, একেই ভেন চিত্র বলে। তাহলে
30 জন খেলে অথচ মাথা গুণে পাচ্ছি 45 জন, তা দ্বারা প্রমাণিত হলো 15 জন ছাত্র উভয় খেলা খেলে, মানে ক্রিকেট খেলেছে সকালে, তারা আবার বিকালে ফুটবলও খেলেছে। তাহলে ভেন চিত্র কাকে বলো বলো? যে চিত্রের মাধ্যমে সেট প্রক্রিয়ার মধ্যকার সম্পর্ক দেখানো হয় তাকে ভেন চিত্র বলে। বলো সাইমা সুলতানা, ভেন চিত্র কে আবিষ্কার করেন? স্যার জন ভেন। জন ভেন। তাহলে ভেন শব্দটা এসছে মূলত। তা এখন তোমরা ইউ ক্যান রাইট ডাউন আইদার ইন বাংলা অর ইংলিশ ভার্সন অ্যাজ ইউ লাইক মোস্ট। হ্যাঁ, যদি কোনো ছাত্র লেখে ভেন চিত্র কে আবিষ্কার করেন শুধু জন ভেন, সেও 1 নাম্বার পাবে, একে এক। কেউ যদি লেখে ব্রিটিশ ব্রিটিশ গণিতবিদ জন ভেন, সেও 1 নাম্বার পাবে। So, আশা করি বিষয়টা নিয়ে কনফিউজড হবে না। এরপরে আসে দেখো সমতুল্য সেট বলে একটি সেট আছে, যেটি অসংখ্য বার ম্যানেজমেন্টে 2016-তে 18-তে পড়লো, অ্যাকাউন্টিং 19 সালে। হ্যাঁ, একটু আগে বলছিলাম দুটি সেটের মধ্যে যদি কোনো মিল না থাকে, দুটি সেটের যে উপাদান বা সদস্য থাকে তাদের মধ্যে মিল না থাকে, তাকে বিচ্ছিন্ন সেট বলে। কিন্তু যখন দুটি সেটের প্রত্যেকটা উপাদান অন্য আরেকটি একটি সেটের প্রতিটি উপাদান অন্য আরেকটি সেটের প্রতিটি উপাদানের সাথে মিলে যায়, তখন তাকে সমতুল্য সেট বলে। উদাহরণটা দেখো, যদি একটি সেটের অন্তর্ভুক্ত প্রতিটি উপাদান অন্য আরেকটি সেটের প্রতিটি উপাদানের সাথে মিল থাকে, তবে ওই সেট দুটিকে সমতুল্য সেট বলে। তাহলে সমতুল্য এবং বিচ্ছিন্ন আকার সর্দার একটি আরেকটির পরিপূরক। পরিপূরক ঠিক আমরা বলছি না, ঠিক সম্পূর্ণ অপোজিট। সাপোজ এ সেটের উপাদান হলো, পরীক্ষায় লেখা আছে বিজোড় সংখ্যা 1, 3 বা 3, 5, 7। বিজোড় সংখ্যা লেখা আছে 3, 5, 7। আবার বি সেটের উপাদান আছে 3টি মৌলিক সংখ্যা 3, 5, 7। তাহলে যখন একটি সেটের সকল উপাদান অন্য আরেকটি সেটের উপাদানের সাথে মিলে যায়, এটাকে সমতুল্য সেট বলে। ইফ ইউ মেমোরাইজ ইউ মে ফরগেট। তাহলে দুটি সেটের মধ্যে যখন কোনো মিল থাকে না, তাকে বিচ্ছিন্ন সেট বলে। মানে একটি সেটের উপাদান সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্যকে কি বলা হয়? বাপ্পি এবং সাগর ভাঙ্গি বলো দেখি। সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্যকে সেটের কি বলা হয়? সেটের উপাদান। উপাদান। এটি ম্যানেজমেন্টে পড়েছিল সম্ভবত 22 বা 23 সালে। তো কোনো এক ছাত্র একটু ভুল লিখেছে। আসলে সেটের একটি সেট যার সদস্য সংখ্যা 3 জন। আমরা বলে থাকি একটি সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্যকে সেটের উপাদান বলা হয়, উৎপাদন বলে। এক ছাত্র পরীক্ষায় লিখেছে সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্যকে সেটের উৎপাদন বলে। বলে উৎপাদন হবে নাকি উপাদান হবে? উপাদান হবে না? উপাদান হবে। তো সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্যকে সেটের উপাদান বলে। যেমনটি বলছিলাম বিচ্ছিন্ন সেট আর সমতুল্য সেট ক্লিয়ার কিনা সবার কাছে? এনা বিশ্বাস এবং কারিমা বলো দেখি, সাদিয়া আফরিন। দুটি সেটে একটি সেটের প্রতিটি সদস্য বা উপাদানের সাথে অন্য একটি সেটের প্রতিটি সদস্য বা উপাদান যখন মিলে যায়, তখন দুটি সেটকে পরস্পর সমতুল্য সেট বলা হয়। আর যখন একটি সেটের উপাদানের সাথে অন্য একটি সেটের উপাদানের কোনো মিল থাকে না, তাকে কি বলে? বিচ্ছিন্ন সেট বলে। আশা করি স্যার ক্লাস 3 বিচ্ছিন্ন সেট। মুখস্থ হয়ে গেছে আমার বিশ্বাস। এবার আসো, উপসেট কাকে বলে? ঠিক আছে, প্রকৃত উপসেট কাকে বলে এবং অপ্রকৃত উপসেট কাকে বলে আমরা একটু দেখবো। আগে দেখবো উপসেট কাকে বলে, তারপরে আমরা বুঝবো প্রকৃত উপসেট কাকে বলে এবং অপ্রকৃত উপসেট কাকে বলে। ঠিক আছে, শুরুতেই আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি উপসেট কাকে বলে, যদি আমাকে একটু বলতে কেউ একজন। বলো সাইমা সুলতান, উপসেট কাকে বলে? এনিবডি এলস? সেটের প্রত্যেকটি উপাদানকে নিয়ে আলাদা আলাদা ভাবে গঠিত সেটকে ওই সেটের উপসেট বলা হয়। এই উপসেট দুই ধরনের। একটিকে প্রপার সাবসেট বলা হয়, প্রকৃত উপসেট। আর একটিকে বলা হয় ইমপ্রপার সাবসেট বা অপ্রকৃত উপসেট। আমি বলছি আমরা ইচ্ছা করলে মুখস্থ করে নিতে পারি, কিন্তু এজ এ টিচার হিসেবে দায়িত্বের মধ্যে রয়েছে বিষয়টা বোঝানোর। এই কারণে আগে ব্রিফ কোশ্চেনটা একটু বুঝিয়ে নিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্য নিয়ে গঠিত সেটকে ওই সেটের উপসেট বা শক্তি সেট বলে আমরা, তাই না? মনে আছে শক্তি সেট কাকে বলে? আকাশ সর্দার। জি স্যার।
বলো শক্তি সেট কাকে বলে? ধরে নাও একটি সেটকে ব্যবহার করে যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের প্রত্যেকটা সমন্বয়ে গঠিত সেটকে শক্তি সেট বলা হয়। একটি সেট, মনে করো এ সেটের উপাদান দেখো, এ সেটের উপাদান হলো 1 2 3। সেট প্রকাশ করার দুটো পদ্ধতি রয়েছে। এটিকে তালিকা পদ্ধতি বলা হয়, যে পদ্ধতিতে সেটের প্রতিটি উপাদান বা সদস্যকে কমা দ্বারা আলাদা করে লেখা হয় এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। এ সেটের উপাদান হলো 3টি। সেটের প্রতিটি উপাদান নিয়ে গঠিত, হ্যাঁ, উপসেট গুলোকে একত্রে শক্তি সেট বলা হয়। তো এখানে কতটা উপসেট তৈরি করা যায় বা শক্তি সেট, আমি যদি বলি পি এ তৈরি করে দেখাও, পাওয়ার আপ এ শক্তি সেটের উপসেট মনে আছে তো? সাইমা সুলতানা, উপসেট কতটা হবে? পি এ এর উপসেট হবে, প্রথমে এককে আটটি নিয়ে একটি স্যার। সেট তৈরি করলাম, খেয়াল করো, দুইকে নিয়ে একটি সেট তৈরি করলাম, একটা উপসেট হলো, একটা উপসেট, দুইটা উপসেট, তিনটা হলো, কমা। এবার দুটো করে নিব, 1 আর 2 নিয়ে একটি উপসেট তৈরি করলাম, কমা, 1 আর 3 নিয়ে একটি তৈরি করলাম, এবং 2 আর 3 নিয়ে একটি উপসেট তৈরি করলাম, অ্যান্ড ফাইনালি একটি 1 2 3 নিয়ে একটি উপসেট তৈরি করলাম, এবং সব শেষে আমরা একটি ফাঁকা সেট তৈরি করলাম। অর্থাৎ সেটের প্রতিটি উপাদানকে ব্যবহার করে যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের সমন্বয়ে গঠিত সেটকে শক্তি সেট বলা হয়। এটি পরীক্ষা স্যার করেছে। শেষে কি সবগুলাকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিতে হবে? অবশ্যই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে, আর লাস্ট হলো ফাঁকা সেট, যে সেটের মধ্যে কোনো উপাদান থাকে না। বুঝতে পারছো, যে সেটের মধ্যে কি থাকে না বলো, কোনো উপাদান থাকে না, তাকে ফাঁকা সেট বলে। এবার একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারছো শক্তি সেট মূলত একটি সেটের উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। এখানে 8টা উপসেট আছে। এখন পরীক্ষায় পড়েছে প্রকৃত উপসেট কাকে বলে। এই উপসেট আবার দুই ধরনের, এই যে 8টা উপসেট, এটা দুটো নাম আছে, একটি হলো প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট, আর একটি হলো অপ্রকৃত উপসেট। ধারাবাহিকভাবে ক্লাস করলে সবই বুঝতে পারবে। এবার খেয়াল করো ওই সংজ্ঞার সাথে মেলে কিনা দেখো। যদিও এখানে একটি কথা লেখা আছে দেখো, সত্যিকার অর্থে প্রকৃত উপসেট হলো এই সেটের, সেটের মধ্যে যে বিদ্যমান উপাদান ছিল 1 2 3, এই 1 2 3 ব্যতীত বাকি 7টি সেটই হলো প্রকৃত উপসেট। অর্থাৎ একটি সেটের মধ্যে বিদ্যমান যে সদস্য আছে, শুধু এই 3টি ব্যতীত আর যতগুলো উপসেট গঠন করা হয়েছে এই সবগুলো সমন্বিত সেটের নাম হলো প্রকৃত উপসেট। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে মোট উপসেট গঠিত হয়েছে 8টা। এর মধ্যে শুধুমাত্র 1 2 3 যা যেভাবে সেটের মধ্যে আছে সেভাবেই আছে। এই 1 2 3 ব্যতীত আর সবগুলো সেটকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। এই যে যতগুলো উপসেট আছে এগুলোকে প্রকৃত উপসেট বলে। আর এই 7টা ব্যতীত যে সেটটা মিল আছে 1 2 3, অর্থাৎ সেটের সদস্য বা উপাদানগুলোই হলো অপ্রকৃত উপসেট। আমি আবার কথাটা বলছি, একটু উদাহরণটা বুঝতে পারো কিনা দেখো। এই 8টা হলো সাবসেট বা উপসেট। এর মধ্যে যে 3টা মিল আছে 1 2 3, এই 1 2 3 ব্যতীত বাকি 7টার নাম হলো প্রপার সাবসেট। আর 1 2 3 যেটা হুবহু সেটের উপাদানের সাথে মিলে যায় এটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট, মানে অপ্রকৃত উপসেট। এটি জাস্ট বোঝার জন্য। বুঝতে পারছো, এই 8টা উপসেটের মধ্যে যেটা ডিরেক্ট মিলে যাচ্ছে ওইটা ব্যতীত বাকি 7টাকে বলা হয় প্রকৃত উপসেট, আর যেটা ডিরেক্ট মিলে যায় ওইটার নাম হলো অপ্রকৃত উপসেট। কিন্তু পরীক্ষায় তো তোমরা ডেফিনেশন লিখবে। তো ডেফিনেশনটা কি লেখা আছে দেখো, যদি একটি সেটের উপাদান অন্য আরেকটি সেটের মধ্যে থাকে, একটি সেটের যে উপাদান অন্য আরেকটি সেটের মধ্যে থাকে, তাহলে প্রথম সেটটিকে বলা হয় সাবসেট। অর্থাৎ এখানে যতগুলো উপাদান তোমরা দেখছো 1 2 3 4, বা যতগুলো উপাদান দেখছো এই সব উপাদান অন্য আরেকটি সেটের মধ্যে যখন থাকে, বা 1 2 3-এর মধ্যেও আছে, হ্যাঁ, এই মূল সেটের মধ্যে আছে, এটাকে সাবসেট বলা হয়। আমার মনে হচ্ছে বিষয়টা শুধুমাত্র বুঝতে পারছো, কিন্তু সংজ্ঞাটা বইয়ের আলোকেই তোমাদেরকে লিখতে হবে। যদি দুটি সেটের প্রত্যেকটি উপাদান অন্য আরেক, অপ্রকৃত কোনটাকে বলে, একটি, প্রত্যেকটি উপাদান একটি অন্যটির সমান বা একই হয়। বলো সাইমা সুলতান, এটা পড়ে শোনাও।
দেখো তো আমি যা বুঝিয়েছি তার সাথে মেলে কিনা। স্যার অপ্রকৃত সেট হ্যাঁ, অপ্রকৃত উপসেট কোনটা? যদি দুটি সেটের প্রত্যেকটি উপাদান একটি অন্যটির সমান বা একই হয় তখন তাকে অপ্রকৃত উপসেট অপ্রকৃত বলে। উপসেট মানে খেয়াল করো, এ সেটের উপাদান ছিল 1 2 3, আর এখান থেকে প্রকৃত উপসেট হয়েছে এই শক্তি সেটের যে উপসেট টোটাল 8টা, 1 2 3 ব্যতীত বাকি 7টাকে প্রকৃত। আর যে তিনটে মূল সেটের সাথে মিলে গেছে এটাকে বলা হয় অপ্রকৃত উপসেট। সে কথা লেখা আছে দুটি সেটের প্রত্যেকটা উপাদান, এই সেট আর এই সেটের প্রত্যেকটা উপাদান যখন একটি অন্যটির সমান হয় তখন একটিকে অপরটির অপ্রকৃত উপসেট বলা হয়। অর্থাৎ এইটা আর এটা কিন্তু সমান, ওই কথাটাই বলা হয়েছে। যাই হোক, একটু বুঝতে পারলে, মুখস্থ করতে হবে এটা বুঝতে পারছো, ফাইনাল ডেস্টিনেশন। ব্রিফ কোশ্চেন 1 নম্বরের জন্য বেশি কঠিন না করি। তবে কারো কারোর ভাষায় বইয়ে আরো সহজ করে দেয়া থাকতে পারে ডেফিনেশনটা। আমার কম্পোজারকে কোনো একটি বই দিয়েছি, সে কম্পোজ করে দিয়েছে। দেখ, 6 নম্বরটা আমরা বুঝতে পেরেছি অলরেডি। এবার বিয়োগ সেট বা সেটের প্রতিসাম্য অন্তর কোনটাকে বলে? ঠিক আছে, প্রতিসাম্য অন্তর কোনটাকে বলে, এবং এ ডেল্টা বি এর সূত্রটি লেখো। এটার সাথে এটার একটু মিল আছে। বিয়োগ সেট বা সেটের প্রতিসাম্য অন্তর, আকাশ, ইমন বলো দেখি, দুটোকে আমরা একই বলছি, প্রতিসাম্য অন্তর বা বিয়োগ সেট। পড়ে শোনাও আকাশ। যদি এ ও বি দুটি সেট হয় তাহলে এ এর উপাদানের সাথে বি এর যে উপাদানগুলো মিলে যাবে তাদের বাদ দিয়ে বাকি উপাদানগুলোর সমন্বয়ে যে সেট গঠিত হয় তাকে সেটের প্রতিসাম্য অন্তর বলে। এ এর উপাদানের সাথে বি এর যে উপাদানগুলো মিলে যাবে শুধু তাদের বাদ দিয়ে বাকি যে উপাদানগুলোর সমন্বয়ে যে সেট গঠিত হয় তাকে বিয়োগ সেট বা সেটের প্রতিসাম্য অন্তর বলে। এই কারণে স্যার বিয়োগ করার এটাকে ক্ষেত্রে, হ্যাঁ বলো, পূরক সেটও বলে না স্যার? কমপ্লিমেন্ট বা পূরক, পূরক মানেই মাইনাস। হ্যাঁ, একটু জি খেয়াল স্যার। করো, এই বিয়োগটা অনেকে বুঝতে পারে না। মনে করো, আমি সহজ করে বোঝানোর জন্য, এ সেটের উপাদান, তোমার হাতে 3টি উপাদান আছে, একটি হলো আম আছে, একটি হলো জাম আছে, আর একটি আছে কাঁঠাল আছে। তোমারই বন্ধু যার আছে বি সেট, তার কাছে আছে জাম এবং কাঁঠাল আছে। স্বাভাবিকভাবেই প্রশ্নকর্তা আমাকে বলেছে এ মাইনাস বি প্রতিসাম্য অন্তর সেট বা বিয়োগ সেটটা করে দেখা। তার মানে আমার অবস্থানটা আমি নিশ্চিত করতে চাচ্ছি, আমি এ থেকে বি বাদ দিব, এখানে এ কেই প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ আমার অবস্থান, এর অবস্থান, এ বলবে আমি আমার অবস্থানটা নিশ্চিত করতে যেয়ে দেখলাম আম জাম কাঁঠাল, তাহলে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিল আছে শুধু সেটা বাদ যাবে। দেখো, বীর জাম আছে আমার জাম আছে, এটা কেটে গেল। বীর কাঁঠাল আছে আমার কাঁঠাল আছে, কেটে গেল। তাহলে আমার আছে কি অতিরিক্ত? আম আছে। তো সেটি উত্তর হবে। এখন প্রশ্ন হলো, যদি এমন হতো বীর আরেকটি জিনিস আছে যে আমার নাই, লিচু আছে, তাহলে কি উত্তর আমার লিচু হবে নাকি শুধু আম হবে, এটা জানতে চেয়েছি আমি। হাবিবা, স্যার আমি স্যার হবে। শুধু শুধু আমি হবে, কারণ আমি আমার অবস্থানটা নিশ্চিত হতে যে, সেটাই বলা হয়েছে। এ আর বি দুটি সেট, এ এর যে উপাদানের সাথে বি এর যে উপাদানগুলো মিলে যাবে শুধুমাত্র সেইগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো, এ এর বাকি উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে বিয়োগ সেট বা প্রতিসাম্য অন্তর সেট বলা হয়। তাহলে নামের সাথে কিন্তু পরিচিত হতে হবে। তাহলে একটু বিয়োগ সেট করে দেখি আমরা পারি কিনা। কিছু ম্যাথ পরীক্ষায় পড়েছে দেখি। আমি বিয়োগের যে একটা অঙ্ক আগে করে আসি, তারপরে আমরা আবার ওখানে ফিরে আসবো। বুঝতে পারছো, সেটের যে প্রশ্নগুলো পরীক্ষায় এখানে পড়েছে আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য। এখানে ব্রিফ কোশ্চেন দেখো, বিয়োগ সেট থেকে প্রশ্ন করলো। 22 নম্বর কোশ্চেন দেখো, আমি লিখে লিখে করাচ্ছি দেখো। রাগিব কি দেখতে পাচ্ছো? এ সেটের উপাদান জি স্যার, ছিলাম। এ বি সি ডি ই, সেখান থেকে বিয়োগ করতে বলছে বি সেটের উপাদান। বি সেটের উপাদান কোনটা আছে? এ, ই, আই, ও, ইউ। প্রতিসাম্য অন্তর্সেট কাকে বলে? দুটি সেটের প্রথমটি থেকে দ্বিতীয়টি যে উপাদানগুলো মিলে যাবে শুধুমাত্র সেইগুলো বাদ দিতে হবে, এ মাইনাস বি। অর্থাৎ এ সেটের উপাদানগুলোই আমার প্রকৃত উত্তর, কিন্তু খেয়াল করতে হবে বি সেটের সাথে যেগুলো মিলে যাবে সেটা বাদ।
উপরে এ আছে, এ মিলে গেছে, এটা বাদ হয়ে গেল। এখানে বি আছে, নিচে বি নেই, কাজে বিটা আমার থেকে যাচ্ছে। এখানে সি আছে, এখানে সি নেই। এখানে ডি আছে, এখানে ডি নাই। হ্যাঁ, এই লাস্টে ই আছে, দেখো এখানে আবার ইটা মিলে গেছে, ই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এ মাইনাস বি সমান সমান বি সি ডি। এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? তাহলে বিয়োগের ক্ষেত্রে প্রথম সেটের উপাদানগুলো থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলে যাবে শুধুমাত্র সেইগুলো বাদ দিতে হবে। এখানে এটা আর এটা মিলে গেছে, বাদ দিয়েছি, ই আর ই মিলে গেল, বাদ দিলাম। উত্তর কিন্তু এ সেটের বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে প্রতিসাম্য অন্তর বা বিয়োগ সেট বলে। তাহলে বি সেটে যে আরো বাকি আছে এটা নিয়ে কিন্তু উই আর নট কনসার্ন। হ্যাঁ, আশা করি বিয়োগ করাটা বুঝতে পারছো। সেটি উত্তর দেখো সবাই, বি সি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এবার আমি উপরে আবার ফিরে যাচ্ছি। সো এখানে একটি সূত্র আছে, দেখো এ ডেল্টা বি এর সূত্রটি লেখো। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো এখন। এ ডেল্টা বি এর সূত্র হলো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস ই। একই সাথে একটু খেয়াল করো, মনে করো এবার পরীক্ষায় মেজবা সাদিক এবং রানী কে আছে, নাজমুল হক রানা, তিনজন বলো দেখি। তুমি জানো এ ডেল্টা বি অর্থাৎ এ মাইনাস বি, আগে এ আছে বিধায় এ থেকে বি বাদ দিলাম, এ মাইনাস বি ইউনিয়ন তারপরে বি মাইনাস এ। কিন্তু পরীক্ষায় এ ডেল্টা বি না পড়ে পড়েছে বি ডেল্টা এ করে দেখাও। তাহলে সূত্রটা কি হবে? বাপি চৌধুরী কে বলতে পারবে? এনামুল বলো। আগে হবে বি মাইনাস বি এ, মাইনাস ইয়েস, বি মাইনাস এ, ঠিক আছে, যার ইউনিয়ন অবস্থা ইউনিয়ন মাইনাস বি। এ মাইনাস বি। হ্যাঁ, মানে ঠিক উল্টা। এ ডেল্টা বি মানে এ থেকে বি বাদ, তারপরে বি থেকে এ বাদ। আর বি ডেল্টা এ মানে আগে বি থেকে এ বাদ, তারপরে এ থেকে বি বাদ। বিষয়টা ক্লিয়ার কিনা সবার কাছে? সেই সূত্র, এটি ব্রিফ কোশ্চেনে পড়বে, এবার আমাদের অঙ্ক করতে হবে একটু পরে, তখন আমাদের এই সূত্রগুলো কিন্তু দরকার হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই সাইনটার নাম কি বলো? এ ডেল্টা বি আর বি ডেল্টা এ। সেটের অঙ্কে আমাদের ডি মর্গানের সূত্র পড়তে হবে। আচ্ছা, এরপরে আরেকটি সেট আছে, দেখো একক সেট কাকে বলে। হ্যাঁ, আচ্ছা, সাদিয়া আফরিন এবং সাদিয়া ইসলাম বন্যা, তোমরা দুজন একটু পড়ে শোনাও দেখি কে পড়বে। একক সেট খুব সহজ একটি ব্যাপার। একক মানে কি হবে? যে সেটের উপাদান কেবলমাত্র একটি থাকে তাকে একক সেট বলে। সেটের উপাদান সংখ্যা মাত্র একটি, তাকে একক সেট বলে। সেটা পরীক্ষায় পড়লে তো তোমরা আবার ভুলে যাও। তোমাদের আমি কিছুর সাথে একটার সাথে আর একটা কোরিলেট করে দেখিয়েছি, যেমন বিচ্ছিন্ন সেট, দুটি সেটের কোনো কমন উপাদান থাকে না। সমতুল্য সেট, একটি সেটের প্রতিটি উপাদানের সাথে অন্য আরেকটি সেটের প্রতিটি উপাদান মিলে যায়। হ্যাঁ, মুখস্থ করালাম। আর সেটের প্রতিসাম্য অন্তর, অন্তর মানে বিয়োগ, বিয়োগ সেট কাকে বলে? আশা করি এগুলো বুঝতে পারছো। এবার এখানে আরেকটি অঙ্ক আছে, তো অঙ্কটা একটু কম্পোজ মিসিং হয়েছে। কমপ্লিমেন্ট ফোর কমপ্লিমেন্ট ইউ এ। আসলে এখানে কম্পোজটা মিসিং, তো এই কারণে ইনকমপ্লিট। এরপরে আছে সংযোগ সেট, এটি গতদিন পড়িয়েছিলাম। অরূপ বলো দেখি সংযোগ সেটটা বলতে পারো কিনা, তোমাকে হেল্প করবে আহ গতদিন যারা ক্লাস করেছে তাদের মধ্যে থেকে ইমন খান। হ্যাঁ, সংযোগ সেট। সংযোগ সেট মনে নেই? দুটি সেটের মধ্যকার কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে, ওখানে যাই লেখা থাকে না কেন। দুটি সেটের মধ্যকার কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। 1 3 5, বি সেটের উপাদান হলো 2 3 4। দুটি সেটের মধ্যকার সকল, আচ্ছা একটু মিস্টেক হয়েছে মনে হয়, কমন হলো তাকে তো তোমার ইন্টারসেকশন বলা হয়, সেট সেট। বিচ্ছিন্ন সেট বলে, সকল হ্যাঁ। উপাদান, জি দুটি স্যার। সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আমি দুঃখিত, সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়, এ ইউনিয়ন বি। সংযোগ সেট কাকে বলে? দুটি সেটের বা সকল সেটের প্রত্যেকটা উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। আর যদি দুটি সেট হয়, দুটি সেটের মধ্যকার সকল সদস্য বা উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উত্তর কোনটা হবে বলো তো? বিপ্লব ঘোষ এবং এনা বিশ্বাস সবগুলোই তো উত্তর হবে নাকি? 1 2 3 4 5। হ্যাঁ, সবগুলোই উত্তর। জি স্যার, সবগুলো উত্তর। এটাকে সংযোগ সেট বলা হয়। তাহলে সেট সেট কাকে বলে?
দুটি সেটের মধ্যকার কমন উপাদান নিয়ে গঠিত। আমি গতদিন তো পড়ালামই সংযোগ আর সেট, নাকি? সেট সেট এই ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। শুধুমাত্র দুটি সেটের মধ্যে কমন উপাদান শুধু তিনটা মিল আছে, কাজে তিন উত্তর হবে সেট সেট। দুটি সেটের মধ্যকার কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয়, সেট সেটকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়। দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে, সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। এই দুটোই তো আমাদের অঙ্কের প্রয়োজনে দরকার হবে। ওকে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের কাছে। এরপরে আসো দেখো, আচ্ছা এখানে আমাদের আহ অঙ্কটা একটু ইনকমপ্লিট, এটা একটা মানে কম্পোজটা একটু মিসিং হয়েছে, মার্কেটিং এর বইয়ে আছে লেখা আছে, তো তার মানে কম্পোজার কম্পোজ করতে পারেনি। এটা তালিকা পদ্ধতিতে আছে, এটাকে গঠন পদ্ধতিতে মেবি প্রকাশ করতে হবে। আমি এমএস ওয়ার্ড বা বইয়ে যেখানে পড়েছে অঙ্কটা দেখে আমরা ঠিক করে দিব। হ্যাঁ, আমরা তোমাদের পরের ক্লাসে পার্ট বি এর অনেকগুলো অঙ্ক করাবো, এবং দা মর্গানের সূত্র, এখানে তো দা মর্গানের সূত্রটি লেখো শুধুমাত্র। আর পরীক্ষায় তোমাদের পার্ট সি এবং বি তে পড়বে 10 নম্বরের জন্য দা মর্গানের সূত্রটি প্রমাণ করো, যেটা আমরা পরের ক্লাসের শুরুতেই সূত্রটা কিভাবে প্রমাণ করতে হয় এটা দেখাবো। আপাতত সূত্রের সাথে একটু পরিচিত হও, তা না হলে কিছু ছোট ছোট অঙ্ক করতে পারবে না। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই যে উপরে সাইনটা দেখছো এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। দা মর্গান বলছে প্রমাণ করে দেখাবো গত ক্লাস পরের ক্লাসে, ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার যদি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থাকে তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা দুই চলকের ক্ষেত্রে। কিন্তু রাশি যদি এবিসি হয় তাহলে আরেকটা প্রমাণ করে দেখাতে হবে। আমি কিন্তু পুরো উত্তরটাই কিন্তু এখানে লেখা আছে, দা মর্গানের সূত্র। তাহলে এই সূত্র কিন্তু আমাদেরকে এখন যদি তোমাদের মুখস্থ করতে বলি কষ্ট হবে, পরের ক্লাসে প্রমাণ করে দেখাতে গেলে তখন অঙ্কটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে আশা করি। এবার আসো 14 নাম্বার, দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাতে হবে। হ্যাঁ, বিপ্লব ঘোষ এবং তোমরা গতদিন যারা ক্লাস করেছো সাইমা সুলতানা, সাদিয়া আফরিন, সেটের তালিকা পদ্ধতি কাকে বলে গত ক্লাসে শিখিয়েছিলাম, বলো দ্রুত বলো। স্যার আজকে আমি নতুন স্যার। আচ্ছা, যারা পুরাতন তারা বলো। তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের উপাদান বা সদস্য না দিয়ে তাদের সাধারণ ধর্ম উল্লেখ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। উদাহরণস্বরূপ, এ সেটের উপাদান হবে এক্স এর উপাদান, এক্স হবে এক্স যেন এক্স হবে, ঠিক আছে, প্রশ্নে লেখা থাকবে এভাবে, এক্স বিলংস, এক্স হবে এক্স যেন এক্স হবে সকল বিজোড় সংখ্যা, সাপোজ, যেখানে শর্ত দেওয়া থাকবে, যেখানে এক্স এর মান লেস দেন আর ইকুয়াল, এখানে লেখা আছে সাপোজ 10। আমি আবার বলছি, যে সেটে এ সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলাদা আলাদা করা থাকলে এটাকে তালিকা পদ্ধতি বলে। আর যে সেটে সেটের উপাদান বা সদস্য আলাদা না করে তাদের সাধারণ ধর্ম উল্লেখ করা থাকে তাকে কি বলা হয় বলো? তাকে সেট গঠন পদ্ধতি বলে। কিন্তু প্রশ্নকর্তা দিয়েছে গঠন পদ্ধতি, তোমাকে বলেছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাও। তো তুমি লেখা শুরু করেছো, এ সেটের উপাদান তুমি লিখবে। তালিকা পদ্ধতি কাকে বলে? যে সেটের প্রত্যেকটা সদস্য বা উপাদান কমা দ্বারা আলাদা করা হবে এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। তো এ সেটের মান হবে এক্স এর মান, এক্স যেন এক্স হবে সকল বিজোড় সংখ্যা। আমরা বিজোড় সংখ্যা লেখা শুরু করি, 1, 3, 5, 7, 9। বলো, আর লিখতে পারবো বাপ্পি চৌধুরী? না স্যার। পারবো না। কেন পারবো না? কারণ এখানে একটা লিমিট দেওয়া আছে, এক্স এর মান হবে লেস দেন অর ইকুয়াল 10, 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান। একইভাবে 14 নম্বর প্রশ্ন, আমি একটু সংক্ষেপে ধারণা দিলাম, গতদিন পড়িয়েছিলাম এটি। 14 নম্বর প্রশ্নটা, এ সেটের উপাদান হবে, লেখা আছে, প্রশ্নটা কম্পোজ করে দিচ্ছি, এক্স এর মান এক্স যেন x-2 সমান সমান 5 হবে। প্রশ্নকর্তা এটা বলছে, তাহলে এক্স এর মানটা কত হবে? ঠিক আছে, সো স্বাভাবিকভাবে বুঝতে পারছো এ সেটের মান হবে এক্স এর মান x-2 সমান সমান 5। তার মানে এক্স এর মান 5 + 2 সমান সমান 7। অর্থাৎ এক্স এর মান যদি এখানে 7 হয় তাহলেই কেবলমাত্র 7 থেকে 2 বাদ দিলে 5 হয়। তাহলে এ সেটের সদস্য কেবলমাত্র এক্স এর মান মানে 7 হবে উত্তর। বুঝতে পারছো সাইমা সুলতানা? বলছে এক্স এর মান হবে
এ সেটের মান হবে এক্স এর মান, এ সেটের মান হবে এক্স এর মান, যেখানে শর্ত থাকে এক্স থেকে 2 বাদ দিলে পাবে 5, তাহলে এক্স এর মান কত? তাহলে এ সেটের উপাদান হলো x-2 সমান সমান 5, তার মানে এক্স এর মান ক্যালকুলেশন করা হয়েছে 7। আচ্ছা, এরপরে 15 নাম্বার দেখো, প্রশ্নকর্তা বলছে ফাঁকা সেট বলতে কি বোঝো? এই জিরো বা ফাঁকা সেট, এই প্রশ্নের উত্তরটা কি করবে বলো? সৌরভ এবং রানী, তোমরা দুজন বলো, এই প্রশ্নটা পরীক্ষা পড়লে তোমরা কি লিখবে? যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকে না তাকে ফাঁকা সেট বলে। যে সেটের কোনো সদস্য বা উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই নাল সেট বা এইভাবে প্রকাশ করা হয়, এটুকু লিখে দিবি, হ্যাঁ। এবার আসলে সেট নিয়ে যে এত কথা বলছি, সেট তত্ত্বের বা থিওরি অফ সেট এই যে অধ্যায়ের, এর আবিষ্কারকটাকে, হ্যাঁ, ঠিক আছে, জর্জ ক্যান্টরের কথা বলা হয়েছে। সো বানানটা ঠিকঠাক দেখবে এবং পরীক্ষায় লিখবে। এরপর আসলে সার্বিক সেট কাকে বলে, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি। এটা মুখস্থ করবে। কোন একটি বিশেষ ধরনের আলোচনার সময় আলোচ্য বিষয়ের অন্তর্গত সমস্ত উপাদানের সমন্বয়ে, সকল উপাদানের সমন্বয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে। যদি কোনো ছাত্র সম্পূর্ণটা লিখতে না পারে, তাহলে একটি সেটের অন্তর্গত সমস্ত উপাদানের সমন্বয়ে গঠিত সেটকে সার্বিক বা নিখিল সেট বলে, এটুকু সে লিখবে, 1 নাম্বার পাবে। মনে করো একজন ছাত্র এই যে কোন একটি বিশেষ ধরনের আলোচনা এসব মনে নেই, তাহলে এটা লিখবে একটি সেটের সমস্ত উপাদানের সমন্বয়ে গঠিত সেটকে সার্বিক সেট বা নিখিল সেট বলে। ঠিক আছে, উদাহরণস্বরূপ প্রশ্নকর্তা বলেছে কোন একটি স্কুলের 70% ছাত্র বাংলায় পাস, 80% ছাত্র গণিতে পাস, কিন্তু মোট ছাত্র সংখ্যা কত সে বিষয়ে কথা বলেন। কে বলতে পারবে সার্বিক সেট বা মোট ছাত্র সংখ্যা কত? বলা আছে বাংলায় 70%, গণিতে 80%, ভূগোলে 30% পাস। আসলে মোট ছাত্র তো 100%, তার বেশি তো আর না। তার মানে সার্বিক সেট হলো 100%। এই জন্য যে উপাদান নিয়ে কথা বলা হয় সেই উপাদানের মানে যে সেট নিয়ে কথা বলা হবে, ওই সেটের সকল উপাদানের সমন্বয়ে গঠিত সেটকে সার্বিক সেট বা নিখিল সেট বলে। এগুলো আমি আরো বোঝাবো, যেহেতু লাইনটা আমার হাতে সময় কম। ভেন চিত্র কে আবিষ্কার করে আগেই বলেছি 1 লাইনে উত্তর করবে। আহ আমার মনে হয় পরের দিন যেতে হবে পার্ট বি। আজকে কথা বলতে চেয়েছিলাম একবারে সহজ সহজ প্রশ্ন কিছু বাকি থেকে যাচ্ছে, এটি মনে হয় গতদিন করিয়েছিলাম। দেখো তো সাইমা সুলতানা, লাইন কেটে গেলে আজকে আর আসতে হবে না, যেহেতু কালকেই তোমাদের ক্লাস আছে আমার সাথে আবার, কালকে না পরশুদিন। আচ্ছা, সেট স্যার পড়ানো পরশু হয়ে গেছে, সেট তত্ত্বের আবিষ্কারক পড়িয়েছি, ফাঁকা সেট পড়ানো হয়েছে, এ সেটের উপাদান হলে পি এ কত হবে। আর 3 মিনিট সময় পেলে শেষ হয়ে যেত সবগুলো। তো ব্যস্ত হওয়ার দরকার নেই, পরের দিন 1 মিনিটে দেখিয়ে আমি পার্ট বি আর সি নিয়ে আলোচনা শুরু করব। আশা করি ধারাবাহিকভাবে সবাই ক্লাস করবে। কারণ আমরা চাচ্ছি সেটটা প্রায় 20 মার্কসের প্রশ্ন হতে পারে। সেই 20 নাম্বারের মধ্যে 20-এ 20 পাওয়ার জন্য এই সেট অধ্যায়টা খুব ডিটেলসে বুঝতে হবে। তো দুঃখ প্রকাশ করছি সময়ের স্বল্পতার কারণে